প্রকাশ্য দিবালকে হাদিকে গুলি করে তারপর শত শত সিসিটিভি ক্যামেরা, ট্রাফিক জ্যাম আর পুলিশের চেকপোস্ট সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে ঢাকা থেকে সোজা বর্ডারের ওপারে। এই ঘটনা সিনেমার গল্পকেও হার মানাবে। একটি জনবহুল নগরী যেখানে প্রতিটি মোড়ে মোড়ে ডিজিটাল নজরদারি, সেখানে এমন দুঃসাহসিক অপারেশন কেবল পেশাদার খুনিদের পক্ষেই সম্ভব। নিরাপত্তা বিশ্লেষকরা একে বলছেন সাম্প্রতিক সময়ের সবচেয়ে নিখুঁত এবং ভয়াবহ হিট অ্যান্ড রান অপারেশন। দিন যত যাচ্ছে ততই বেরিয়ে আসছে একের পর এক গোপন খবর। ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা এবং এর ছক কষা হয়েছিল আরও আগেই। এই হত্যাকাণ্ডের ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি করা হয়েছিল অত্যন্ত ঠান্ডা মাথায়। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন রুট ধরে পালিয়ে যাবে, এর সবই ছিল পূর্ব নির্ধারিত। খুনিরা জানত শুক্রবার জুম্মার নামাজের সময় মানুষের মনোযোগ অন্যদিকে থাকে এবং রাস্তাঘাট কিছুটা ফাঁকা পাওয়া যায়। এই ঘটনায় এক দুজন নয়, নানা পর্যায়ে জড়িত আরও অনেকে। হত্যাকাণ্ডের স্পট ফিক্সিং থেকে শুরু করে বর্ডার ক্রসিং পর্যন্ত প্রতিটি ধাপে কাজ করেছে আলাদা আলাদা টিম, যাকে গোয়েন্দা পরিভাষায় বলা হয় স্লিপার সেল। কোন রুট ধরে কিভাবে রাজধানী ছেড়েছে সন্দেহভাজন ফয়সাল আর আলমগীর, আজকের বিশ্লেষণের মূল বিষয় হাদিকে হামলা নয়। মূল বিষয় হল হামলাকারীরা গুলি করার পর কিভাবে শত শত সিসিটিভি আর পুলিশি চেকপোস্টকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার জ্যাম ভরা রাস্তা পার হয়ে সোজা বর্ডার ক্রস করে অন্য দেশে চলে গেল। ভাবা যায়? গুলি করার পর মাত্র কয়েক ঘন্টার মধ্যে তারা ঢাকা থেকে হালুয়াঘাট বর্ডারে পৌঁছালো। প্রাইভেট কার বদল করল দুবার, আর পুলিশ যখন পৌঁছল তখন তারা কাঁটা তারের ওপারে। এই পলায়ন প্রক্রিয়াটি প্রমাণ করে যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গলদ বা লুপ হোল রয়েছে, যা কাজে লাগিয়েছে এই চক্রটি। আমাদের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে পালানোর এক নিখুঁত মাস্টার প্ল্যান। কোনো সাধারণ অপরাধী অপরাধ করার পর দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালায়, কিন্তু এরা ছিল সম্পূর্ণ ভিন্ন ধাতুর। তাদের পালানোর রুট ম্যাপ বিশ্লেষণ করলে দেখা যায় তারা প্রধান সড়ক এবং পুলিশের চেকপোস্টগুলোর অবস্থান সম্পর্কে আপ টু ডেট তথ্য রাখত। কোন রুট ব্যবহার করেছিল তারা, কিভাবে বাইক থেকে প্রাইভেট কারে শিফট হলো, আর এই পুরো গেমে বাইকের মালিক আব্দুল হান্নান আসলে কার দাবার গুটি। আজকের ভিডিওতে আমরা ম্যাপ ধরে ধরে দেখাবো সেই 2 ঘন্টা 20 মিনিটের শ্বাসরুদ্ধকর গ্রেট এসকেপ। গোয়েন্দারা ধারণা করছেন এই অপারেশনে কাট আউট পদ্ধতি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শুটাররা জানে না তাদের গাড়ি চালক কে, আবার গাড়ি চালক জানে না বর্ডারে কে রিসিভ করবে। এই পদ্ধতির কারণেই মূল পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। ঘটনার বিবরণ ও পালানোর রুট। ঘটনার তারিখ 12 ডিসেম্বর 2025 শুক্রবার। ঘড়িতে সময় তখন দুপুর 2:20। লোকেশন রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড, বায়তুল সালাত জামে মসজিদের সামনে দিয়ে একটি রিকশায় যাচ্ছিলেন শরীফ ওসমান হাদি। এলাকাটি সাধারণত ব্যস্ত থাকে, কিন্তু জুম্মার নামাজের ঠিক পরপরই মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হচ্ছেন, ঠিক সেই মুহূর্তটিকেই বেছে নেয় ঘাতকরা। মিশে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না। ঠিক তখনই পেছন থেকে একটি মোটরসাইকেলে আসে 2 যুবক। বাইক চালকের মাথায় হেলমেট এবং পেছনের আরোহীর মুখে মাস্ক। কোনো কথা নেই, মুহূর্তেই পিস্তল বের করে হাদির মাথা লক্ষ্য করে গুলি। প্রত্যক্ষদর্শীদের মতে গুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে, কিন্তু ঘাতকদের হাত একবারের জন্যেও কাঁপেনি। এটি প্রমাণ করে তারা অত্যন্ত প্রশিক্ষিত শুটার। এরপর আহত হাদিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ডাক্তাররা জানান পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করায় হাদির বাঁচার সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ। কিন্তু এর পরপরই শুরু হয় খুনিদের আসল খেলা, পালানোর খেলা। হামলাকারীরা জানত গুলি করার পর ওই এলাকায় 1 সেকেন্ড দেরি করা মানেই জনগণের হাতে পিটুনি অথবা পুলিশের হাতে ধরা পড়া। তাই তারা এমন এক সময় বেছে নিয়েছিল যখন জুম্মার নামাজের পর রাস্তাঘাট কিছুটা ফাঁকা থাকে এবং পুলিশের টহল দলগুলোর শিফট পরিবর্তনের একটা বিষয় থাকে। সিসিটিভি ফুটেজ বলছে গুলি করার পর বাইকটি ইউটার্ন না নিয়ে সোজা বক্স কালভার্ট রোড এবং মসজিদ রোডের সংযোগ সড়ক ধরে ঝড়ের গতিতে এগিয়ে যায়। সাধারণ অপরাধীরা ঘটনার পর প্যানিক করে এলোমেলো চালায়, কিন্তু এরা ছিল স্থির। তাদের টার্গেট ছিল মেন রোড এড়িয়ে সরু গলি দিয়ে বের হওয়া। তারা বক্স কালভার্ট রোডের মূল সড়ক পার হয়ে চোখের পলকে ঢুকে পড়ে সেগুনবাগিচা এলাকায়। সেগুনবাগিচা এলাকাটি সরু গলি এবং অলিগলিতে ঠাসা, যা বাইক নিয়ে পালানোর জন্য আদর্শ। সেগুনবাগিচা থেকে বের হওয়ার জন্য তারা শিল্পকলা একাডেমি হয়ে মৎস্য ভবনের পেছনের রাস্তাটি বেছে নেয়। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বাইকটি সোজা শিল্পকলা একাডেমি রাস্তা ধরে ভেতরে চলে যাচ্ছে। এখানে লক্ষ্য করার বিষয় হলো তারা প্রেস ক্লাব বা হাইকোর্টের সামনের মেন রোড সম্পূর্ণ এড়িয়ে গেছে, কারণ তারা জানত সেখানে পুলিশি চেকপোস্ট থাকে এবং ভিভিআইপি মুভমেন্টের কারণে সেখানে নিরাপত্তা ব্যবস্থা সবসময় কড়া থাকে।
মৎস্য ভবনের পেছনের রাস্তাটি তুলনামূলক নির্জন এবং সেখান দিয়ে দ্রুত শাহবাগের দিকে বেরোনো যায়। এরপর তারা কাকরাইল মসজিদ সংলগ্ন সড়ক ব্যবহার করে সোজা চলে যায় শাহবাগের দিকে। শাহবাগ মোড় পার হয়ে তারা প্রবেশ করে মিরপুর রোডে। অবাক করা বিষয় হলো, এই পুরো যাত্রাপথে তারা কোথাও থামেনি। ট্রাফিক সিগন্যাল, স্পিড ব্রেকার কোনো কিছুই তাদের গতি কমাতে পারেনি। যেন তাদের কাছে পুরো ঢাকার ট্রাফিক লাইটের কন্ট্রোল ছিল, অথবা তারা জানতো ঠিক কোন সময় কোন সিগন্যাল গ্রিন থাকবে। তাদের বাইক চালানোর ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল তারা এই রুটে এর আগেও একাধিকবার রেকি বা মহড়া দিয়েছে। গাড়ি পরিবর্তন ও বর্ডার পার। সবচেয়ে বড় টুইস্টটি আসে মিরপুরে পৌঁছানোর পর। অপরাধ বিজ্ঞানের ভাষায় একে বলা হয় কোল্ড সুইচ। সাধারণত অপরাধীরা বাইক নিয়েই পালানোর চেষ্টা করে, কিন্তু বাইক নিয়ে হাইওয়েতে উঠলে হাইওয়ে পুলিশের নজরে পড়ার ঝুঁকি থাকে শতভাগ। এরা ছিল পেশাদার। তারা জানতো বাইকের নাম্বার প্লেট পুলিশ ট্র্যাকিংয়ে চলে আসবে এবং ওয়্যারলেস মেসেজ সারা দেশে ছড়িয়ে পড়বে। তাই মিরপুরের একটি নির্দিষ্ট পয়েন্টে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল একটি প্রাইভেট কার। মিরপুরের কালশি বা গাবতলী সংলগ্ন কোনো এক নির্জন স্থানে এই গাড়ি পরিবর্তনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বাইকটি সেখানে ফেলে তারা দ্রুত উঠে পড়ে ওই প্রাইভেট কারে। বাইকটি ফেলে দেওয়ার মাধ্যমে তারা মূলত পুলিশের ট্র্যাকিং সিস্টেমকে অন্ধ করে দেয়। পুলিশ যখন বাইক খুঁজছে, তারা তখন আরামদায়ক গাড়িতে চড়ে ঢাকা ছাড়ছে। মিরপুর থেকে হালুয়াঘাট বর্ডারে পৌঁছানোর পথে তারা আরও একবার গাড়ি বদল করেছে, অর্থাৎ মোট 2টি প্রাইভেট কার ব্যবহার করা হয়েছে এই মিশনে। দ্বিতীয় গাড়ি বদলটি সম্ভবত ময়মনসিংহ বাইপাস বা মুক্তাগাছা এলাকায় হয়েছে। এই বারবার গাড়ি বদল করার কৌশলটি ব্যবহার করা হয় যাতে সিসিটিভি ফুটেজ ট্র্যাক করে তাদের শেষ অবস্থান শনাক্ত করা অসম্ভব হয়ে যায়। পুলিশ যখন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের রুট ম্যাপ তৈরি করছিল, ততক্ষণে খুনিরা ঢাকা ছেড়ে অনেক দূরে। তাদের গন্তব্য ছিল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট সীমান্ত। হালুয়াঘাট বর্ডার এলাকাটি পাহাড়ি এবং ঝোপঝাড়পূর্ণ হওয়ায় এটি অবৈধ পারাপারের জন্য ঝুঁকিপূর্ণ কিন্তু পরিচিত রুট। শুক্রবার মধ্যরাতে রেড অ্যালার্ট জারি করা হয়। বিজিবি এবং পুলিশ যৌথভাবে তল্লাশি শুরু করে, কিন্তু ততক্ষণে পাখি খাঁচা ছাড়া। হালুয়াঘাট সীমান্তে পুলিশ অভিযান চালিয়ে 2 মানব পাচারকারীকে আটক করে। এদের স্থানীয় ভাষায় বলা হয় লাইনম্যান বা দালাল। জিজ্ঞাসাবাদে জানা যায় টাকার বিনিময়ে তারা সীমান্ত পার করে দেয়। তবে তার আগেই ফয়সল আর আলমগীর নামের ওই 2 শুটার শুক্রবার রাতে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে গেছে। অর্থাৎ প্রশাসনের নাকের ডগা দিয়ে একের পর এক গাড়ি বদল করে প্রায় 200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা নিরাপদে ভিন দেশে আশ্রয় নিয়েছে। মাত্র 6 থেকে 7 ঘন্টার মধ্যে এমন নিখুঁত পলায়ন আমাদের গোয়েন্দা সক্ষমতাকে বড়সড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। রহস্যময় বাইক মালিক আব্দুল হান্নান। যে হর্নেট বাইকটি ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছিল, পুলিশ সেটির রেজিস্ট্রেশন নাম্বার ট্র্যাক করে মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে। এটি তদন্তের একটি গুরুত্বপূর্ণ সূত্র। হান্নান দাবি করেন তিনি বাইকটি বিক্রি করে দিয়েছেন অনেক আগেই, কিন্তু কাগজপত্রে নাম পরিবর্তন করেননি অসুস্থতার অজুহাতে। বাংলাদেশে বাইক বিক্রি করার পর নাম পরিবর্তন না করা এই সংস্কৃতি অপরাধীদের জন্য একটি বড় সুযোগ। তবে রাষ্ট্রপক্ষের অভিযুক্তা ওমর ফারুক আদালতে প্রশ্ন তুলেছেন, বাইক বিক্রি করার পর নাম পরিবর্তন না করাটা কি শুধুই অবহেলা, নাকি এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য ছিল? হান্নান কি জানতেন তার বাইকটি হিট অ্যান্ড রান মিশনের জন্য ব্যবহার করা হবে? সাধারণত অপরাধীরা চোরাই বাইক বা নাম পরিবর্তন না করা বাইকই ব্যবহার করে, যাতে ধরা পড়লে মূল অপরাধীর কাছে পৌঁছানো কঠিন হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। রিমান্ডে হয়তো বেরিয়ে আসবে বাইকটি আসলে কার কাছে বিক্রি করা হয়েছিল এবং সেই ক্রেতা কি ফয়সাল বা আলমগীরের পরিচিত কেউ ছিল। হান্নানের ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইলের কল লিস্ট চেক করলেই বোঝা যাবে তিনি কোনো আর্থিক সুবিধা নিয়ে বাইকটি এই কাজের জন্য সরবরাহ করেছিলেন কিনা। ইনকিলাব মঞ্চের নেতাদের ধারণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ হওয়ার কারণেই ওসমান হাদিকে টার্গেট করা হয়েছে। হাদি দীর্ঘদিন ধরেই ছাত্র অধিকার এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার বলিষ্ঠ কণ্ঠস্বর অনেকেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। হামলাকারীরা চেয়েছিল তাকে হত্যা করার মাধ্যমে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতে, যাতে পরিবর্তে আর কেউ অন্যায়ের বিরুদ্ধে এভাবে দাঁড়িয়ে কথা বলতে সাহস না পায়। এটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, এটি একটি আদর্শিক কণ্ঠরোধ করার চেষ্টা। সবচেয়ে উদ্বেগের বিষয় হল আমাদের গোয়েন্দা তথ্যের ঘাটতি। একটি হত্যাকাণ্ডের পর যখন খুনিরা ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছে, তখন দীর্ঘ এই পথে হাইওয়ে পুলিশ বা চেকপোস্টগুলোতে কেন তাদের আটকানো গেল না? স্মার্ট হাইওয়ে ম্যানেজমেন্ট এবং ডিজিটাল মনিটরিং থাকার পরেও একটা গাড়িও কেন সন্দেহের তালিকায় পড়ল না? তবে কি এই রুটে তাদের পার করে দেওয়ার জন্য প্রশাসনের ভেতরেই কোনো কালো হাত কাজ করছে, নাকি তারা এমন কোনো স্টিকার বা ভিআইপি পরিচয় ব্যবহার করেছিল যা দেখে পুলিশ গাড়ি থামায়নি? এই প্রশ্নগুলো এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। হত্যাকাণ্ডের পর 48 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেছে।
আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোলের সহায়তা ছাড়া এখন ফয়সাল আর আলমগীরকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। তবে তাদের ফিরিয়ে আনাটা এখন সময়ের দাবি, কারণ এই খুনিরা যদি পার পেয়ে যায় তাহলে দেশে বিচারহীনতার সংস্কৃতি আরও প্রকট হবে। ওসমান হাদির পরিবারের কান্না আর রক্তের দাগ শুকানোর আগেই খুনিদের বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে দেখা যায় এটি কেবল দুই যুবকের কাজ নয়, এর পেছনে রয়েছে শক্তিশালী কোনো সিন্ডিকেট। আপনার কি মনে হয়, বাইকের মালিক হান্নান কি আসলেই নিরীহ, নাকি তিনিও এই ষড়যন্ত্রেরই কোনো অংশ? আর এত শত চেকপোস্ট এড়িয়ে খুনিরা বর্ডার পার হলো কিভাবে? কার ইশারায়? বর্ডারের ওপারে তাদের আশ্রয়দাতা কারা? আপনার সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।